কিছুদিন আগে হঠাৎ মেঘভাঙা বৃষ্টির প্রকোপে কলেজ স্ট্রিট বইপাড়ার বিপুল ক্ষয়ক্ষতির কথা আমরা সকলেই জানি। তার আংশিক ক্ষতিপূরণের আশায় নভেম্বরের ৩ তারিখে কলেজ স্ট্রিটে হয়েছিল ভেজা বইয়ের বইমেলা। সেই মেলা থেকেই কিনেছিলাম নবনীতা দেবসেনের ছোটদের গল্প সমগ্র বইটি। প্রকাশক লালমাটি প্রকাশন। নবনীতা দেবসেন ছিলেন একজন আধুনিক মানুষ। তিনি লেখক, তিনি রসিক, তিনি যোদ্ধাও বটেন, কিন্তু সর্বোপরি তিনি আধুনিক, উদারমনা, প্রাণোচ্ছল। তাঁর প্রাণ প্রাচুর্যের পরিচয় যারাই কোনো না কোনোভাবে তাঁর কাছাকাছি গেছেন, ছাত্র হিসেবে বা বন্ধু হিসেবে বা পরিজন হিসেবে বা নিছক ভক্ত হিসেবে, সকলেই পেয়েছেন। আমাদের আজকের কাহিনী অপারেশন ম্যাটারহর্ন সেই প্রাণ প্রাচুর্যেরই আরেক উদাহরণ। লেখকের দাবি অনুযায়ী যেটি সত্য ঘটনা অবলম্বনে রচিত, স্থান, কাল, পাত্র সবই অপরিবর্তিত রেখে। 1975 সালে বিশ্ব নারীবর্ষ ঘোষণার কিছুকাল আগে দুই ভারতীয় ছাত্রীর সুইডেনে আল্পস পর্বতের ম্যাটারহর্ন শৃঙ্গ জয় করবার চেষ্টার কাহিনী এটি, যা নবনীতার নিজস্ব রসবোধে মুচমুচে করে পরিবেশিত হলেও আদতে এটি একটি অসাধারণ অভিযানের কাহিনী। আসুন তাহলে শুনে নেওয়া যাক সেই রোমাঞ্চকর অভিযানের কথা। আজকের গল্প নবনীতা দেবসেনের লেখা অপারেশন ম্যাটারহর্ন। পাঠে আমি রৌহিন। তোমরা নিশ্চয়ই সেই জাপানি মহিলার নাম শুনেছ, শ্রীমতী তাবেই, যিনি এই বিশ্ব নারীবর্ষে এভারেস্ট শিখর জয় করলেন। কিন্তু তোমরা কি জানো, একবার দুজন ভারতীয় ছাত্রী দুরারোহ ম্যাটারহর্ন শিখর বিজয় বেরিয়েছিল। ম্যাটারহর্ন আল্পসের একটি শৃঙ্গ, যেমনি উঁচু তেমনি খাড়াই। বিশেষত তার দক্ষিণ মুখ পর্বতারোহীদের পক্ষে বশ মানানো প্রায় অসাধ্য। বছর 13-14 আগেকার কথা, দুটি ভারতীয় মেয়ে ঠিক করল তারা ম্যাটারহর্নের দক্ষিণ মুখ জয় করবে। তারা কোনোদিন মাউন্টেনিয়ারিং শেখেনি বটে, কিন্তু তাদের সাহস ছিল খুব। কেমব্রিজে পড়তে গিয়েছিল দুজনে, ভারতবর্ষের দুই কোণ থেকে। গিয়ে ভাব হয়ে গেছে। যেমনি মনে হওয়া অমনি ইস্টারের ছুটিতে পিঠে হ্যাভারস্যাক ফেলে হাতে স্লিপিং ব্যাগ ঝুলিয়ে বেরিয়ে পড়ল তারা দুজনে। লক্ষ্য ম্যাটারহর্ন। সম্বল কষ্টে সৃষ্টে জমানো কয়েকটি পাউন্ড, কিছু দেশের ডালমুট, কিছু ডিম, চিজ, রুটি, জেলি, এক শিশি ইনস্ট্যান্ট কফি। এছাড়া ম্যাপ, কম্পাস, হুইসেল আর টর্চ তো আছেই, কিছু চুইংগামও। ম্যাটারহর্নে চড়তে গেলে যেতে হয় সেরমার্ট নামে একটা ছোট্ট পাহাড়ি গ্রামে। সেরমার্টে যেতে গেলে প্রথমে যাওয়া দরকার জেনিভা শহরে ট্রেন ধরতে। রেণুকা আর নবনীতা তো খুব কষ্টে সৃষ্টে একটা ট্রেনে করে প্রথমে গেল লন্ডন, তারপর লন্ডন থেকে আরেক ট্রেনে ডোভার, তারপর জাহাজে চড়ে ডোভার থেকে ক্যালে, সেটা ফ্রান্সে, ফের ট্রেনে চড়ে ক্যালে থেকে লিয়ঁ, আবার ট্রেন বদলে লিয়ঁ থেকে জেনিভা, সেটা সুইজারল্যান্ডে। রেলগাড়ি বদল করে জেনিভা থেকে সেরমার্ট চলল। পথে অনেকবার চিজ কিনলো, রুটি কিনলো, কলা কিনলো। রেণুকা আবার মাছ মাংস খায় না, সে তামিলনাড়ুর মেয়ে, অন্যজন বাঙালি। জেনিভার ট্রেনটা সোজা সেরমার্ট পাহাড়ে ওঠে না, কিন্তু পথে আবার একটা ছোট্ট স্টেশনে এসে ফুরনিকুলার ট্রেনে চাপতে হয়। সেই শুয়োপোকার মতন খুদে খুদে ট্রেনগুলো পাহাড়ে চড়তে ওস্তাদ। তার চাকার গায়ে দাঁত দাঁত কাটা শেকল পরানো, আবার রেল লাইনেও দাঁত দাঁত খাঁজ কাটা। ট্রেন আর শিকল আর দাঁত দিয়ে সেই লাইন কামড়ে কামড়ে খাড়া হয়ে পাহাড়ে ওঠে, খসে টসে পড়ে যায় না। পথে প্রথমে গ্রাম ছিল, ক্ষেত খামার, আপেল বাগান ছিল, গরু ভেড়া ছিল, গয়লানিরা বেড়াচ্ছিল, দৃশ্যটিস্য স্বাভাবিক ছিল। তারপর ক্রমশ কমতে লাগলো ঘরবাড়ি, মনুষ্য বসতির চিহ্ন। কেবল বাড়তে লাগলো ঝর্ণা আর ঝাউবন আর বরফ। ট্রেনের গতি কমে এলো, মাঝে মাঝে টানেলের মধ্যে দিয়ে যাচ্ছে। অন্ধকার, স্যাঁতস্যাঁতে, ছাদ থেকে জলের ফোঁটা পড়ছে, মাঝে মাঝে গ্লেসিয়ার পার হচ্ছে। মস্ত মস্ত ঠাসা বরফের নদীর নাম গ্লেসিয়ার। বহু শত সহস্র বছর ধরে এইসব বরফ জমেছে। এরা নদী কারণ খুব আস্তে হলেও এদের গতি আছে। বছরে যদি 2 কি 3 ইঞ্চি এগোয়, তবে সেটা তাদের পক্ষে উদ্দাম গতিবেগ। মাঝে মাঝেই গাঢ় শ্যাওলার চাদরে ঢাকা, মাঝে মাঝে
গভীর চওড়া খাঁজ, খোঁদল, ফাটল, কোথাও বা গর্ত। বরফের নদীর রং ঠিক সাদা নয়, কেমন স্বপ্নের মতো সবজে নীল মতন। হঠাৎ হঠাৎ অনেক সময় এইসব গ্লেসিয়ারের অংশ ধসে পড়ে, গ্রামের পর গ্রাম নিশ্চিহ্ন করে দেয়। তুষার ধস, এই ভয়ঙ্কর শব্দটি আল্পসের এইসব পার্বত্য গ্রামে প্রবল ভীতিকর অলক্ষণে। সেরমাটে সবাই স্কি করতে যায় বোঝা যাচ্ছে, নয়তো পাহাড়ে চড়তে, এছাড়া আর কেনই বা যাবে। এই ছোট্ট ট্রেনের ভেতরে দেয়ালে লম্বা লম্বা তাক তৈরি করে রাখা আছে, তাতে স্কি রাখা। আমরা দুজনে স্কি করতে জানি না, পোশাক দেখলে অবশ্য বোঝবার উপায় নেই। এত যত্ন করে স্কি পোশাক নকল করেছি। যত বরফ বাড়তে লাগলো তত আমার মনে হতে লাগলো ম্যাটারহর্নের দক্ষিণ মুখ আমরা ম্যানেজ করতে পারবো কি। ভাই রেণুকা, ওটা এবার ছেড়েই দে, বরং যাই গিয়ে দেখে টেকে আসি। বড় বড় পর্বত আরোহীরাই যা পারেন না, আমরা কি তা পারি? পাহাড়ে চলার আইন কানুনগুলো তো ঠিক শেখা হয়নি আমাদের। তার চেয়ে বরং বাঁদিক থেকেই এবারের অভিযানটা চালানো যাক, যে দিকটাতে স্বাভাবিক খাঁজ কেটে রেখেছেন ভগবান। ঈশ্বরের যদি ইচ্ছে হতো দক্ষিণ দিক দিয়ে লোকেরা ওঠে, তাহলে কি তিনি ওদিকেই খাঁজ কেটে রাখতেন না? কি হবে ভাই শুধু শুধু প্রকৃতির বিরুদ্ধতা করে। তোমরা মনে রেখো যে তখনও ভারতবর্ষের মেয়েদের পর্বতারোহণের চল ছিল না। তাছাড়া আমরা দুজন পার্বতী নই কোনো রকমেই, দুজনেই সমতলে জন্ম, সমতলেই মানুষ হয়েছি। কিন্তু অ্যাডভেঞ্চারের আশা এবং উৎসাহ পর্বত প্রমাণ, আকাশচুম্বী। ছোট স্টেশন সেরমাটে নামলুম মাত্র কজন যাত্রী, শুধু আমরাই ভারতীয়। নামতেই দেখি ক্রাচ বগলে কয়েকজন লোক গান গাইতে গাইতে যাচ্ছে। হাড় কাঁপানো শীতে হিহি করে কাঁপতে কাঁপতে গান গাওয়াটা অস্বাভাবিক নয়, কিন্তু ক্রাচ কেন? একসঙ্গে এতগুলো খোঁড়া লোক। স্টেশনের সামনেই দেখি এক রাজসূয় কাণ্ড। কি সুন্দর একটা ঘোড়ার গাড়ি যাচ্ছে, কি তার রং, কি তার ঢং। অপু দুর্গার রেল দেখতে ছোটার মতো অগ্রপশ্চাৎ বিস্তৃত হয়ে ম্যাটারহর্ন অভিযাত্রী যুগল ঘোড়ার গাড়িটার পেছন পেছন ছুটলাম, যেন কোমরে ঘুনসি বাঁধা আদুর্গা অপগণ্ড। কৌতূহলে এতই ডগমগ আমরা। না জানি কারা চড়েন এই গাড়িতে। এ দৃশ্য তো সুলভ নয় পশ্চিমী শহরে। একটা বরফ মোড়া স্বপ্ন রাজ্যে এটা বরং মানিয়ে গেছে। রথ থামলো পোস্ট অফিস লেখা একটা দরজার সামনে। ভেতর থেকে কোন রাজা রাজকন্যে বেরোবেন দেখব বলে আকুল নয়নে দাঁড়িয়ে আছি। প্রথমেই নামলো ক্রাচ, তারপরে মানুষ, আরো ক্রাচ, আরো মানুষ, নারী পুরুষ শিশু সবার বগলেই ক্রাচ। ছোট্ট ক্রাচ, বড় ক্রাচ, বেঁটে ক্রাচ, লম্বা ক্রাচ ইত্যাদি। ব্যাপারটা কি? এত ক্রাচওয়ালা লোক কেন? এ কি কেবল খোঁড়াদের দেশ এই ম্যাটারহর্ন? রেণুকা কেমিস্ট্রিতে ফার্স্ট ক্লাস, খুব বুদ্ধি তার। সে বলল নিশ্চয়ই হট স্প্রিং টিং আছে রাজগীরের মতো। ও হরি, তাই বলো। আমি এবার নিশ্চিন্ত হলাম। রাজগীরে যেমন লাঠি হাতে পঙ্গু লোকের ছড়াছড়ি, এও তেমনি। সুইজারল্যান্ডের রাজগৃহ এটা। বরফ নদীর নিচে হট স্প্রিং। ঈশ্বরের কি আশ্চর্য লীলা, প্রকৃতির কি অপ্রাকৃত ইন্দ্রজাল। আহা, এ গাড়িটা তাহলে খোঁড়াদের গাড়ি? কৌতূহল মিটল। এবার গেলুম মাথা গোঁজার ঠাঁই খুঁজতে। ইউথ হোস্টেলে জায়গা নেই। একটাও হোটেল আমাদের বসবাসের যোগ্য নয়, কারণ সেখানে আধবেলা ঠাঁই দেওয়ার মতন রেস্তও আমাদের নেই। একটা পাঁসিয়েনেটে গেলুম। এক গৃহস্থ মহিলা বাড়িতে ঘর ভাড়া দেন, এদেশে এটাই রীতি। তিনিও বললেন জায়গা নেই, শুধু ছাদের ঘরটায় জায়গা আছে, কিন্তু খাট মাত্র একটা। আমরা যত বলি খাট বিছানা চাই না, আমরা মেঝেতে দিব্যি স্লিপিং ব্যাগ পেতে শোবো, মহিলা বলেন ওসব চলবে না, খাটে শোয়া চাই। একজন মাত্র থাকো, অন্যজন অন্যত্র পথ দেখো। তাই কি হয়? আমরা শেষে বললুম দুজনেই ওই ঘরে শোবো। উনি বললেন তাহলে আমাকে পুলিশে ধরবে। আমরা বললাম একজনের ভাড়া নিন, তাহলে দুজনের নেবেন না। আপনি কাউকে ফ্রিতে থাকতে দিলে পুলিশের কি? আমাদের নাছোড়বান্দামি এবং আহ্লাদেপনা দেখে শেষটায় তিতিবিরক্ত হয়ে মহিলা বললেন যাও, যা খুশি করোগে যাও, দুজনে মিলে এক বিছানায় ঠাসাঠাসি করে মরো, আমি জানি না। আনন্দের চোটে তাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করলো, কিন্তু দুধ ঘি সর খেয়ে সুইস মহিলাদের বপু
এমনই বিপুল হয় যে সাহস হলো না। মহা আনন্দে কাঠের সিঁড়ি বেয়ে আমরা ঘুপচি ঘরে গিয়ে উঠলাম। চিলেকোঠা, নানা দিক থেকে ছাদটা ঢালু হয়ে এসে দেয়ালে মিশেছে। ঘরে আলো জ্বলছিল না। প্রথমেই ঘুরে ঘুরে আবছা অন্ধকারে আলোর সুইচ খুঁজতে লাগলাম। এক একবার রেণুকার মাথায় ঠক্কর লাগে, আর আহা আহা বলতে বলতেই ঠাস করে আমারও মুন্ডু ছাদে ঢুকে যায়। এমনি ভাবে সুইচ খোঁজা চলল। দরজার বাঁয়ে, দরজার ডাইনে, খাটের এপাশে, খাটের ওপাশে, না, নেই, সুইচ কোথাও নেই। তবু ভালো যে টর্চ আছে সঙ্গে। ক্লান্ত হয়ে খাটে বসলাম। সিঙ্গেল খাট, নরম তুলতুলে তোষকের উপর দুধের ফেনার মতো চাদর টান টান পাতা, একটাই মাত্র কম্বল ভাঁজ করা আছে। বিছানায় বিলেতের ধরনে চাদর গোজা নয়। রেণুকা দেখলো দরজায় ছিটকিনি, অর্থাৎ তালা নেই। হোয়াট? নো লক, নো লাইট। রেণুকার মুখ শুকিয়ে গেল। তুইও যেমন, আমাদের আছেটা কি যে চোরে নেবে? লক দিয়ে কি হবে? রেণুকা খুব চটে গেল। আছেটা কি? কেন, তুমি রামায়ণ পড়নি? সীতাহরণের কথা জানো না? ছেলে ধরার কাহিনী শোনোনি কখনো? বাহ, যত বলি ওরে রেণুকা, তুইও সীতা নোস, আমিও সীতা নই। তাছাড়া সে রামও নেই, সে রাবণও নেই। কে শোনে কার কথা? দেখ রেণুকা, এতেই ভয়। ভুললে চলবে না, আমরা ম্যাটার হর্নের দক্ষিণা পথ অভিযাত্রী। রেণুকা ধমক দিয়ে উঠল, পাহাড়ের বিপদ আলাদা, তা বলে ঘরের বিপদে ভয় করব না? রেণুকার মাউন্টেনিয়ারিং মুডটা নষ্ট হয়নি দেখে সান্ত্বনা পেল। এদিকে পেট চোঁচো করছে, খিদে নাড়িভুড়ি হজম হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি কিছু ডিম সেদ্ধ, রুটি, জ্যাম খেয়ে বেশ খানিকটা জল খেলুম। কলে গরম জল ছিল না যে কফি গুলবো। থাক, জলটা হয়তো আদিতে হট স্প্রিং এর, কে জানে। নিশ্চয়ই খেলে শরীর ভালো হবে। কি ঠান্ডা জল রে বাবা! ঘরটাও ঠান্ডা, হিটেড নয়। একটা হিটার আছে, পয়সা ফেললে জ্বলা উচিত, যেমন জলে ইংল্যান্ডের ভাড়া বাড়িতে। কিন্তু পয়সাটা ফেলবো কোথায়? এই চিলেকুঠুরিতে সস্তার সত্যিই তিন অবস্থা। হিটার আছে কিন্তু পয়সা ফেলার ব্যবস্থা নেই, অমনিও জ্বলছে না। এটা ওটা টিপে টুপে দেখলুম, না, হিটার নট জ্বলন, নট কিচ্ছু। সুইচ নেই। একেই পথশ্রমে শরীর অতিরিক্ত ক্লান্ত, তাই ঘর কনকনে ঠান্ডা, শুতে পারলে বাঁচি। কিন্তু রেণুকা অরক্ষিত কক্ষে কিছুতেই ঘুমোবে না। সে ঘরের একটি মাত্র চেয়ারে সে গ্যাঁট হয়ে বসে রইল। দরজা বন্ধ না হলে শোবে না। এ তো কলকাতা থেকে পুরী যাওয়া নয়, এ হচ্ছে ম্যাটারহর্ন অভিযান। সঙ্গে তো দেশের মতো বেডিং, ট্রাঙ্ক, বালতি, লণ্ঠন কিছুই নেই যা দিয়ে দরজায় ঠেকা দেবে। শেষে টেবিলটাই টেনে এনে দৌড়ে ঠেস দিয়ে তার উপর চেয়ারটাকে তোলা হলো। নিচু সিলিংয়ে প্রায় ঠেকে যাচ্ছে। দেখে মনে হয় শুধু ছাদ থেকে দড়িটা বেঁধে ঝুলে পড়লেই হলো, যেন ফাঁসি যাওয়ার সব বন্দোবস্ত পাকা। রেণুকা এবার শুতে রাজি হলো। কিন্তু এখন সমস্যা, কে খাটে কে মাটিতে, কে বা আগে প্রাণ করিবেক দান। এ বলে তুই খাটে শো, ও বলে তুই খাটে শো। শেষ পর্যন্ত ঠিক হলো দুজনেই খাটে শোব। কম্বলখানি টেনে নিয়ে কোট টোট মোজা টোজা শুদ্ধ দুজনেই গুটিসুটি মেরে শুয়ে পড়লাম। বুট দুটো খুলে রাখলুম দোরগোড়াতে। শুয়ে পায়ে স্লিপিং ব্যাগ দুখানি চাপা দিলুম। দিয়েই শুরু হলো ঠকঠকানি। রেণুকার সীতাহরণের ভয় কাটছে না, আমার নিউমোনিয়ার ভয় ঢুকে গেছে। ঘুম হলো তা সত্ত্বেও সকালবেলার আলোয় যেই জানলার চৌকো কাঁচগুলো জলরং হয়ে ফুটে উঠতে শুরু করলো, আমি উঠে পড়লুম। উঠে গিয়ে মুখে কি একটা নোংরা সুতোর মতো ঠেকলো। টেনে ছেড়ে ফেলতে গেছি যেই অমনি টুক করে জোর আলো জ্বলে উঠল ঘরে। ওটাই সুইচ, সিলিং থেকে ঝুলছে। রেণুকাও উঠে বসলো। দেখা গেল দরজায় টেবিল, টেবিলের ওপর চেয়ার, তার উপরে দুটো হ্যাবারস্যাক, তার নিচে দুজোড়া বুট জুতো, আমাদের গায়ের ওপরে দুটো কোট, দুখানা স্লিপিং ব্যাগ। ঘরের দৃশ্য মোটামুটি এই। আর হিটারের পাশেও সিলিং থেকে ঝুলন্ত একটা ময়লা সুতো। সেটা টানবা মাত্র হিটার গরম হতে শুরু করল। ঘরেই বেসিন। মুখ ধুয়ে বাসি রুটি, চিজ, কলা, ডিম সেদ্ধ নিয়ে বসা হলো। ফরসে রুটি বাসি হলেই ভয়ানক শক্ত হয়ে যায়, ভাঙা পর্যন্ত যায় না। ঠান্ডা জলে ভিজিয়ে ভিজিয়ে নরম করে তাই খানিকটা খেলুম দুজনে। উপায় কি? পয়সা কম, খিদে বেশি। খেয়ে দে
ছেঁড়া কাগজ, রুটির গুঁড়ো, ডিমের খোলা, কলার খোসা সবই সযত্নে প্যাকেটে পুরে ফেলা হলো। কারণ খেতে খেতেই নজরে পড়েছে দরজার গায়ে একটা নোটিশ টাঙানো, ঘরের মধ্যে খাদ্য গ্রহণ নিষিদ্ধ। এখন কোণের টুকরিতে আবর্জনা ফেললেই ঝি এসে খপ করে ধরে ফেলবে। ধরলে নিশ্চয়ই জরিমানা হবে। জরিমানা হলে ম্যাটারহর্নে ওঠা হবে না। তাই প্রমাণ লোপের চেষ্টায় লেগে গেলুম দুজনে। ভয় ভয় নিচে গেছি, কি জানি যদি বুঝতে পারে যে আমরা ঘরে খেয়েছি। মাত্র একটা পাতলা কম্বল দিয়েছে আর ছিটকিনি দেয়নি কেন, এসব অভিযোগ করার মতো মনের জোর আর বাকি ছিল না। নিজেরাই যেহেতু নিয়ম ভেঙেছি, আইন অমান্য করে নিজেরাই চোর হয়ে গেছি। রেণুকার মুখটা যদিও বেশ অপরাধী অপরাধী দেখাচ্ছিল, তবুও দরজায় ছিটকিনি নেই কেন এই মর্মে সে মৃদু অনুযোগ তুলতে গেল। অমনি মহিলা সোজা রাস্তা দেখিয়ে দিলেন। আর যায় কোথায়, তক্ষুনি আমাদের রাগ হয়ে গেল। পকেটের কলার খোসা টোসার কথা ভুলে গিয়ে আমরা রেগে বললুম, চাই না থাকতে, একখানা মোটে পাতলা কম্বল, দূরে তালা নেই, তার আবার মেজাজ কত। শুনে মহিলা রাগ করলেন না, অবাক হয়ে গেলেন। কম্বলটা তো অতিরিক্ত, ওটা একটা তো কি, অত মোটা লেপটা রয়েছে না। লেপ? কোথায় লেপ? কেন, বিছানায়? কই কই, ছিল না তো, লেপ টেপ কিছু ছিল না। কিচ্ছু ছিল না? আচ্ছা দেখাচ্ছি ছিল কিনা। বলেই মহিলা থপ থপ করে বাড়ি কাঁপিয়ে কাঠের সিঁড়ি বেয়ে উঠতে লাগলেন। পিছন পিছন আমরাও। এসে দেখি উনি বড় বালিশটা তুলে তার তলা থেকে যেন ম্যাজিকে 2 হাত করা লম্বা চওড়া বিশেষ রূপে স্থূল বপু একটা পালকের লেপ টেনে বার করলেন। সেটা বিছানা জুড়েই পাতা ছিল। ধবধবে ওয়ার পড়ানো সেই নরম লেপের উপরেই আমরা সারা রাত্রি শুয়ে থেকে শীতে কেঁপেছি। ইংল্যান্ডে বিছানা করার ঢংটা অন্যরকম বলে ব্যাপারটা মোটে ধরতেই পারেনি অন্ধকারের মধ্যে। লেপকে লেপ বলে চিনিনি, তোষক ভেবেছি। মহিলা জীবনে এমন ধারা উজবুক গাইয়া দেখেননি আমাদের মতো। তিনি হেসে আর বাঁচেন না। এবার রওনা ম্যাটারহর্নের উদ্দেশ্যে। ম্যাটারহর্নে চড়বো বলে আমরা দুজনে প্রথমে গেলাম মুদির দোকানে। তাজা নরম রুটি কিনবো, কলা কিনবো, কিছু কার্বোহাইড্রেট ও ভিটামিন যুক্ত খাদ্য চাই। গায়ে বল না সংগ্রহ করে উঠবো কি করে ম্যাটারহর্নের দক্ষিণাপথ বেয়ে? দুখানা চকলেটও নিতে হবে। পর্বত আরোহণে সবসময় চকলেট খেতে হয়, বইয়ে পড়েছি। চকলেট এনার্জি দেয়। চারদিকে তুষার রাজ্য, মাঝে মধ্যে দু একজন ক্রাচবিহীন মানুষজন দেখলেই আমরা উৎসাহিত হচ্ছি, দেখ দেখ এর কিন্তু ক্রাচ নেই, আমাদের মতোই। শীত প্রচন্ড, কিন্তু আমাদের কষ্ট হচ্ছে না। আপাদমস্তক পশমে ঢাকা, পায়ে পেল্লায় স্নোবুট, হাতে ইয়াইয়া চামড়ার দস্তানা, গায়ে স্কি জ্যাকেট, পরনে স্কি প্যান্টস, মাথায় গরম ফেট্টি বাঁধা, গলায় কাশ্মীরি স্কার্ফ। ধরাচুরোর কোনো অভাব নেই। আমি কেবলই খুব মনোযোগ দিয়ে রেণুকাকে খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করছি, আর ভাবছি আমাকেও অমনি স্কি বিবিটি দেখাচ্ছে নিশ্চয়ই। একই তো পোশাক দুজনের। সাদা তুষারে রোদ পড়লে চোখ ঝলসে যায়, তাই সানগ্লাস পরা নিয়ম। রেণুকার চোখে বিলিতি কালো চশমা। আমার যেহেতু একটা চশমা আছে, তার উপরে দুগুণ এঁটেছি ধর্মতলার সানগ্লাস। তাতে স্মার্টনেসও দুগুণ হয়। আত্মবিশ্বাসে টইটম্বুর আমরা আস্তে আস্তে পা টিপে টিপে ম্যাটারহর্নের দিকে এগোচ্ছি। পা টিপে, কারণ বরফ খুবলে পথ যদিও কেটেছে, সে পথ খুবই পিছল। দুজনকেই দিব্যি খোকামেম লাগছে। একমাত্র রসভঙ্গ করেছে মাথার ফেটটির নিচে থেকে ঝুলন্ত দুটো কালো বিনুনি। লেজের মতো দোদুল্যমান সেই বেনির ডগায় দুলছে আমাদের এতল বেতল দুটি পাতি কুকুর প্রাণ। সোঁতা গন্ধওয়ালা দিশি দেহাতি মন। আহ, বেনি দুটো যদি না থাকতো, কিংবা বগলে যদি ক্রাচ থাকতো, তাহলেই কেউ আর বলতেই পারতো না আমরা বিদেশি। বরফ ভেঙে হাঁটা বড়ই কষ্টকর কর্ম। ফুটপাথের দুপাশে কোমর অবধি উঁচু বরফের পাঁচিল, মাঝখানটা কুপিয়ে পরিষ্কার করা, কিন্তু অত্যন্ত পিচ্ছিল। রাস্তায় গাড়ি ঘোড়া নেই, ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, রোদ নেই, মন খারাপ করা একটা আলো। তা হোক গে, আমরা বেরিয়েছি যে উদ্দেশ্যে, তা থেকে বিচ্যুত হলে চলবে না। ম্যাটারহর্ন আমাদের ডাকছে। আসার আগে কেমব্রিজে যা কিছু ছবির বই, টুরিস্ট অফিসে প্রাপ্তব্য সবকিছু কাগজপত্র ভালো করে পড়ে ফেলেছি। ম্যাটারহর্ন অভিযানের প্রাথমিক প্রস্তুতি সম্পূর্ণ। এবার ভালো সঙ্গী জুটলেই হলো।
ঠিক উঠে পড়ব। কিন্তু ভাই রেণুকা, এই রাস্তায় যদি এত কঠিন, এত পিছল হয়, তাহলে ম্যাটারহর্নের গা বেয়ে কি আমরা উঠতে পারবো? আমরা তো কিংকং নই, টারজানও নই। পর্বতারোহণের বুট জুতোই আলাদা, তার নিচে আবার কাঁটা মারা থাকে। আমাদের সেসবও নেই, পড়ে যাবো যে ভাই। হ্যাঁ ভাই রেণুকা, এবারে ম্যাটারহর্নটা বাদ দিলে কেমন হয়? ডান বাঁ দুদিকটাই তো বরফ দিয়ে ঢাকা, এই জুতোয় কি হবে? ধুত্তেরি, ভীতু বাঙালি কোথাকার, শুরুতেই কুগাওয়া। রেণুকা ধমক দিতেই রাগ হয়ে গেল। ভীতু বলা? বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বাঁচিয়া আছি, মন্বন্তরে মরিনি আমরা, মারি নিয়ে ঘর করি, সেই আমাদের ভীতু বলা? ঠিক হ্যায়, চালাও পানসি ম্যাটারহর্ন। মনে মনে রাগলেও মুখে কিছু বলতে পারলুম না, কারণ আগেই চোখে জল এসে গেছে। রাগলে এই দুর্দশাই হয় আমার। সুবিধা এই যে রেণুকারও তাই হয়। মনে মনে আবৃত্তি করে নিলুম, দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার, পা যেন কিছুতেই পিছলে না যায়। অবশেষে পৌঁছে গেলুম সেই জায়গায় যেখানে সকলেই বেড়াচ্ছে, অর্থাৎ কিনা ম্যাটারহর্নের পাদদেশে। অহো, কি দুঃসহ স্পর্ধা! ঠিক যেমনটি দেখেছি ছবিতে, তেমনি সিধে খাড়া উদ্ধত স্পর্ধিত গিরিশৃঙ্গ ম্যাটারহর্ন একটু তেড়া বেঁকা এক বিপুল শিবলিঙ্গের মতো সাদা বরফে প্রথিত হয়ে আছে ধূসর আকাশ জুড়ে। মুগ্ধ চোখে চেয়ে রইলুম। তারপর খোঁজ নিয়ে জানলুম আজ অভিযাত্রী দল যাবে না, আজ নাকি ব্যাড ওয়েদার, তাই শখের অভিযাত্রীদের আজ যাত্রা নাস্তি। আহ, শুনে যেন বুক থেকে একটা ম্যাটারহর্ন পাহাড় নেমে গেল। ভাই রেণুকা, আজ তাহলে একটু দেখি দেখি, বেড়াই টেরাই। কাল চড়বো কেমন? কাল যখন রোদ্দুর উঠবে, হয়তো একটু বরফও গলবে, তখন উঠবো, সেই বেশ হবে। এত দূর পথশ্রমের ক্লান্তি আজও কাটেনি, এই ভালো হলো। আমরা কখন যে পথ ছেড়ে প্রশস্ত বরফের মাঠে নেমে পড়েছি তা টেরও পাইনি। এই মাঠে শিক্ষানবিশি চলছে, স্কিইং এবং স্কেটিং এর ছাত্রদের। বরফের মধ্যে কয়েকটি তাঁবুও খাটানো হয়েছে। এদের কি সহ্য শক্তি রে বাবা! রং বেরঙের পোশাকে স্কার্ফ উড়িয়ে চঞ্চল চপল গতিতে নেচে বেড়াচ্ছে অজস্র মানুষ, নারী পুরুষ শিশু, কেউ স্কিতে, কেউ স্কেটে। স্কেটিং এর জন্য একটু শক্ত বরফ চাই, স্কির জন্য চাই অনেকটা জায়গা, গ্লেসিয়ারই ভালো। মোহিত হয়ে আমরা এগোচ্ছি। এখানে ক্রাচওয়ালা কেউ নেই, আমাদের পা হাঁটু অবধি তুষারে ডুবে যাচ্ছে। একটা একটা করে টেনে বের করছি, ফের পদপাত করছি, ফের উদ্ধার করছি। বেশ অভ্যেস হয়ে এসেছে, যেন আজন্ম এভাবেই চলাফেরা করেছি গড়িয়াহাটে, কলেজ স্ট্রিটে। রেণুকার মোহিত দৃষ্টি কালো চশমা ভেদ করেও স্পষ্ট দেখা যাচ্ছে। দুজনেরই নাক বেয়ে, চশমা বেয়ে, চিবুক বেয়ে ফোটায় ফোটায় বৃষ্টির জল গড়াচ্ছে। হঠাৎ দেখলাম রেণুকাটা সত্যি বড্ড কালো। এই সাদা তুষারের রাজ্যে সাদা চামড়ার লোকগুলির মধ্যে রেণুকাকে যেন তালভঙ্গকারী লাগছে। এক সেকেন্ড মাত্র, তারপরেই মনে হলো রেণুকাও নিশ্চয়ই আমাকে দেখে ঠিক ভাবছে, এ নবনীতাটা বড্ডই কালো দেখছি। তার মানে যতই স্কি বিবিটি সাজি না কেন আমরা, রেণুকার মধ্যে ঢেউ তুলছে যে অগাধ রসম সম্বর, আর আমার মধ্যে যে গজগজ করছে ঠনঠনের ঝোল ভাত, সেটার বাইরে থেকেও বেশ দেখা যাচ্ছে। আমরা যে আলাদা, আমরা যে ভিনদেশী, সেটা কাউকে বলে দিতে হবে না, সেটা আমাদের গায়েই লেখা আছে। ভেবে একটু মুখ গোমড়া হলো। ভাবলুম, কালো জগতের আলো, কেষ্ট কালো, কালি কালো, আমি রেণুকাই বা কালো হব না কেন? সখুন্দল পাঠান মোঘল এক দেহে হলো লীন, সে দেহে একটু ঘনত্ব থাকবে না? এই তো ভালো, এমনি ট্যান চামড়া পাবার জন্যই তো এই সাদা চামড়াটা মরে যাচ্ছে। আর এছাড়া রেণুকার মুখখানি খুবই মিষ্টি। বলা অবশ্য উচিত নয়, আমি ভাবলুম, কিন্তু আমার মুখটাও তো তেমন কিছু বিচ্ছিরি নয়। এইসব ভাবতে ভাবতে মনটা যেই প্রফুল্ল হয়ে উঠেছে, অমনি কানে এলো মার্কিন আওয়াজ। হাই, তোমরা বুঝি পাকিস্তানি? পাকিস্তানি হতে যাব কেন? রেণুকা এক ধমক দেয়। সরি। সরাত করে স্কি চালিয়ে আধ মাইল টাক নিরাপদ দূরত্বে সরে গেল ছেলেটি। আমি বললুম, এই অমন করে না বললেই হতো, ওরা কিছু জানে না। পাকিস্তান কি আগে হয়েছিল না ভারতবর্ষটা আগে? আগেই বলবে পাকিস্তানি কেন? আগে ভারতীয়টা মনে আসে না? ও তবে তোমরা কি ভারতীয়?
চমকে উঠে দেখি স্কি চালিয়ে সে আবার ফিরে এসেছে। হ্যাঁ, তুমি বুঝি মার্কিন? হ্যাঁ, পশ্চিম জার্মানি থেকে বেড়াতে এসেছি, ছুটিতে। তুমি কি হট স্প্রিং এর জন্য এসেছো? রেণুকা প্রশ্ন করে। হট স্প্রিং? এখানে হট স্প্রিং আছে নাকি এই বরফের মধ্যে? কি জানি, সেরকমই তো মনে হচ্ছে। কই, আমি তো কখনো শুনিনি, মার্কিন ছেলেটি বলে। আমি তাড়াতাড়ি অন্য কথাটাও জিজ্ঞেস করি, তবে কি কোনো আশ্রম টাশ্রম আছে, সাধু সন্তের মন্দির, ভেলকি মিরাকল জাতীয় কিছু আছে নাকি? আরো আশ্চর্য হয়ে গেল মার্কিন ছেলেটি। ভেলকি, সাধু সন্তের মন্দির? তোমরা কি তীর্থযাত্রী? আমরা বলে তীর্থের দেশ ভারতবর্ষ থেকে এসেছি, আমাদের খেদে কাজ নেই, বিলেতে আসবো তীর্থ করতে, গঞ্জনা দিয়ে ওঠে রেণুকা। সরি, আমরা জানি সব ভারতীয়ই হিন্দু, কিন্তু মার্কিন ছেলেটিকে এক থাবায় থামিয়ে দিয়ে আমি বলি, কে বলেছে সব ভারতীয়ই হিন্দু? জানো সেটা সেকুলার স্টেট, সেখানে সর্বধর্ম সমন্বয় করছে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সি, জুইস সব আছে। জুইসও? অবাক হয়ে ছেলেটি বলে, আমিও তো জুইস। কিন্তু এখানে তীর্থস্থান আছে কিনা বললে না তো, রেণুকা ভবি ভোলেনি। কিংবা হট স্প্রিং? না, আমি তো কই কখনো শুনিনি তীর্থ আছে বলে। কিন্তু কেন, তোমরা কি ভূতত্ত্বের ছাত্র নাকি সমাজতত্ত্বের? একবার বলছো হট স্প্রিং চাই, একবার বলছো তীর্থস্থান চাই। লোকে তো এখানে ধর্মকর্ম করতে আসে না, আসে খেলাধুলো করতে, স্কি করতেই আসে। তোমরা কেন এসেছো? আমরা এসেছি ম্যাটারহর্নে চড়বো বলে। কিন্তু এখানে এত বাতের রুগী কেন? এত পঙ্গু বেত রুগীর ভিড় দেখেই তো ভাবলাম হট স্প্রিং আছে, নয়তো কোনো মিরাকল। বেত রুগী কোথায় পেলে এত? কেন, পথে ঘাটে সর্বত্রই তো, সর্ববগলেই তো দেখি কাজ। এবারে হাসির তোড়ে বরফ ফাটিয়ে দিল মার্কিন ছেলেটি। বাত, বেত, পঙ্গু? তার হাসি থামে না। এরা তো সবাই স্পোর্টসম্যান, কেউ স্কি করতে গিয়ে পা ভেঙেছে, কেউ বা পিছলে পড়ে। আছাড় না খেয়ে কেউ স্কি করতে শেখে কখনো? বেত হবে কেন, এরা খেলোয়াড়, এরা মাউন্টেনিয়ার। বেত? ও, তাই বলছো হট স্প্রিং? হাউ অ্যাবসার্ড, মিরাকল, হাউ ক্রেজি। হো 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 হাসিতে আমাদের কলিজা ফাটিয়ে দিয়ে তিনি সড়াৎ করে স্কি চালিয়ে অন্তর্হিত হলেন। দূরে বিন্দু হয়ে মিলিয়ে গেল তার নীল জ্যাকেট। হাসিটা প্রতিধ্বনিত হতে লাগলো আমাদের কানে এবং প্রাণে। এই বরফেও বুঝতে পারছিলুম আমাদের কান ফান গরম হয়ে উঠেছে, রাগ লজ্জা দুয়ে মিলে এক বিশ্রী অনুভূতি। তাই পাগুলো সব দেবে দেবে যাচ্ছে নরম বরফে, টেনে হিঁচড়ে তুলে তুলে আমরা বিনা বাক্য ব্যয় সদর রাস্তার দিকে এগোতে লাগলাম। কেউ কারোর দিকে তাকাচ্ছি না। রাস্তার উপর পৌঁছে যেন হাঁপ ছেড়ে বাঁচলুম। আরামসে স্বাভাবিক নিয়মে যেই দুপা হেঁটেছি, যাক বাবা বাঁচা গেল ভেবেছি, অমনি ঘটল সেই অবিশ্বাস্য ঘটনা। সার সার সারাত। বিনা স্কিতে, বিনা স্কেটে আমি দিব্যি স্পিডের মাথায় আচমকা পাহাড়ির পথের ঢালু রাস্তায় অপসৃত হলুম। যেন স্পেস ক্যাপসুলের মধ্যে ইজি চেয়ারে বসে আছি। এমন গায়ালানো ভঙ্গিতে উপবিষ্ট শরীরে অনায়াসে পা দিয়ে শুকনো ডালপালার বেড়া ভেঙে একজনদের বাড়ির পিছনের উঠোনে ঢুকে যাচ্ছি দুর্নিবার গতিতে। দেখ না দেখ তাদের মুরগির খাঁচার অভ্যন্তরে ঠ্যাং ছড়িয়ে বসে আছি। বিদ্যুৎ চমকের মতো প্রথমেই মনে হলো রেণুকাকে সাবধান করা দরকার। হুইসেল? ভাবামাত্র পিঠের ওপর আচম্বিতে জোড়া বুটের জোর ধাক্কা। বাবা গো, গেলাম, সমস্বরে বললুম রেণুকা এবং আমি। সো সরি, আবার ডুয়েটে বলা। ইতিমধ্যে অভিমন্যুর মতো অবস্থা হয়েছে আমাদের। স্বাস্থ্য উজ্জ্বল, পরাক্রান্ত এবং যুদ্ধবাজ মোরক্কুল তথা রণচণ্ডী মুরগি সকল আমাদের সসৈন্যে আক্রমণ করেছে। তারা তেড়ে এসে ট্রেসপাসার দিগকে যত্রতত্র প্রবল শক্তি সহকারে ঠুকরে দিচ্ছে এবং ভীম বিক্রমে কক 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 আওয়াজে ভয়াল রণহুঙ্কার দিচ্ছে। মুরগিকে রাম পাখি কেন বলা হয় সেদিন বুঝেছিলুম। যে কোনো রাক্ষস সেনাকে তারা অবলীলায় হারিয়ে দিতে পারবে। দূর থেকে দেবতারা যেমন রামকে উৎসাহ দিতেন, এখানেও তেমনি
খাঁচার বাইরে থেকে মুরগির শৌর্য, বীর্য, একাগ্রতা এবং ঐক্যবদ্ধতাকে উৎসাহিত করছিল একটি উতলা ব্যাঘ্রের মতো কুকুর। এই সমবেত তাণ্ডবের মধ্যে সতত ঠক্করমান মুরগি ও মোরগ সংযোগে আমরা দুজন দুঃসাহসিক পর্বত অভিযাত্রী খাঁচার মধ্যে পা ছড়িয়ে হতভম্ব হয়ে বসে আছি। চশমা ছিটকে পড়েছে বটে, কিন্তু ধর্মতলার সানগ্লাস ভাঙেনি। স্তম্ভিত রেণুকার মাথায় কিছু তুষার, কিছু উড়ো পালক। দেখে বুঝলাম আমার দৃশ্যও নিশ্চয়ই তথৈবচ। চারপাশের দিকে চেয়ে ব্যথা বিস্ময় ভুলে আমরা হড়বড়িয়ে হেসে ফেললুম। হাসবো না? এরকম দৃশ্য তো খুব চেনা আমাদের। ঠিক এইটাই না হোক, এমন ধরনের কাণ্ড কারখানা তো লরেল হার্ডিতে কতই দেখেছি। তফাৎ এই যে ঘটনাটা সত্যি, আর পাত্রপাত্রী আমরা নিজেরা। ব্যাকগ্রাউন্ডে অচঞ্চল মহিমায় ম্যাটারহর্ন, আর ব্যাকগ্রাউন্ড মিউজিকে গৃহপালিত পশুপক্ষীর মিলিত কুজন গর্জন। কোন রকমে সেই প্রবল পরাক্রম পক্ষী সেনার হাত থেকে নিজেদের রক্ষা করেছিলুম সেদিন। ভেঙে যাওয়া বেড়াটি গলেই পালিয়ে এলুম গৃহস্থের আঙিনা থেকে, রণমূর্তি মুরগিদের দিকে বিষ দৃষ্টি হানতে হানতে। কেবলই চোরাচাউনিতে দেখছিলুম এদের চিল্লাচিল্লিতে গৃহকর্তা আবির্ভূত হলেন কিনা। না, কেউ দেখেনি। সরু পিচ্ছিল পাহাড়ি পথের ঢালু বেয়ে দেখা গেল অনেকটা যেন স্কি চিহ্নের মতোই আমার ও রেণুকার সুদীর্ঘ পতন চিহ্ন সদ্য টানা গতিময় রেখা হয়ে ফুটে আছে। দাগখানা দেখেই যেন কোমরটা ফের কনকন করতে লাগলো। আমরা দুই বন্ধু এবার পরস্পরকে ক্রাচ করে খোঁড়াতে খোঁড়াতে পিছল বরফে পা গেঁথে অগ্রসর হলুম। কালই আমরা জেনিভায় ফিরে যাব, কি বলিস? এই জায়গাটা তো দেখা হলো। রেণুকা চুপ। লেগেছে বেশি? মা থাকলে দুপোটা আর্নিকা খাইয়ে দিতেন। চল 2 কাপ হট চকলেট খেয়ে নি। রেণুকা চুপ, চোখে জল। তখনই বলেছিলুম প্রকৃতির বিরুদ্ধতা করা উচিত নয়, করার ইচ্ছেটাও করা উচিত নয়। দেখলি তো, আমাদের ম্যাটারহর্ন চড়া হলো না। খোঁড়াতে খোঁড়াতেই ফুঁপিয়ে উঠল রেণুকা। এত কষ্ট করে এসে কেবল মুরগির খাঁচাতে ঢোকা হলো। দুঃখ করিস না রেণুকা, ম্যাটারহর্ন কি আর যার তার কপালে থাকে? এবার ক্যাফেতে ঢুকে হট চকলেট খেতে খেতে আমরা ভাবলুম আজ রাত্রেই জেনিভায় রওনা হব। বিদায় ম্যাটারহর্ন, বিদায় মুরগি সকল। হট চকলেট খেয়ে রাস্তায় বেরিয়েই মনে হলো আকাশে বাতাসে যেন একটা আশ্চর্য তফাৎ। রোদ কি উঠেছে? না তো। বৃষ্টিটা কি ধরলো? তাও না। তবে বেশ ব্যথা করছে কোমরটা। দুজনেই ক্রাচ ধরে আস্তে আস্তে খুঁড়িয়ে হাঁটছি আর ভাবছি ব্যাপারটা কি। একটা নতুন আভা যেন ফুটে উঠেছে পথঘাটে, লোকজনের চোখে মুখে। এই আভাটা তো আগে ছিল না। কি হয়েছে বলতো রেণুকা? দেখছিস লোকেরা আমাদের দিকে কেমন চোখে একটা তাকাচ্ছে? রেণুকা এতক্ষণে পুরনো আলো আলো গলায় কথা বলল। রেণুকা বলল, ওরা কিনা বুঝেছে আমরাও ওদের মতো স্পোর্টসম্যান। ম্যাটারহর্নে চড়তে গিয়ে আহত হয়েছি, তাই সম্ভ্রম করছে। এতক্ষণ বোধহয় ভেবেছিল কোনো উজবুক টুরিস্ট হবে। এতক্ষণ শুনছিলেন নবনীতা দেবসেনের লেখা মজাদার অভিযান কাহিনী অপারেশন ম্যাটারহর্ন আমার কণ্ঠে। মন্তব্যের বাক্স খোলাই আছে, কেমন লাগলো তা জানিয়ে দিন চটপট। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, আর কিছু বন্ধুদের মধ্যে শেয়ার যদি করে দেন তাহলে তো বলতেই যাই। গল্প, উপন্যাস, অন্যান্য এটা সেটা চ্যানেলের সব খবরাখবর পাবার জন্য থাকছে সাবস্ক্রিপশনের বেল, যদি এখনো সে ঘন্টা না বাজিয়ে থাকেন আর কি। ভালো থাকুন সবাই। গল্পে, আড্ডায়, ভাবনায়, চেতনায়, পড়ায়, শোনায় থাকুন। দেখা হবে আবার খুব শিগগিরই। আজ আসি,